স্বাগতম ক্রিকফ্রেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজটা আজকে শুরু হয়েছে। বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচটাতে 26 রানে হেরে গেছে। এর ফলে কিন্তু বাংলাদেশ 1-0 ব্যবধানে সিরিজটাতে পিছিয়ে পড়লো। বাকি দুই ম্যাচে বাংলাদেশ আসলে জিততেই হবে, না হলে সিরিজটা হাতছাড়া হয়ে যাবে। এই ম্যাচটা নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছে আমার সঙ্গে আছেন মোমিনুল ইসলাম। মোমিনুল, স্বাগতম। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ কিন্তু এই ম্যাচে নিউজিল্যান্ডকে 247 রানে আটকে দিয়েছিল, কিন্তু বাংলাদেশ পরে ব্যাটিং করে 221 রানের বেশি করতে পারেনি। এই জায়গায় বাংলাদেশের ব্যাটারদেরই বেশি দায়টা থাকে, যেহেতু তারা বোলাররা 250 রানের নিচে নিউজিল্যান্ডকে আটকে দিতে পেরেছিল। ব্যাটারদের উচিত ছিল এই ম্যাচটা জেতা, কিন্তু বাংলাদেশ পারেনি। কোথায় আসলে ভুলটা হয়েছে বাংলাদেশের? আপনি তো শুরুতে বলেই দিলেন যে আসলে ব্যাটিংয়ের বাংলাদেশের ব্যর্থতার জায়গাটা যদি আপনি কথা বলেন, সেখানে ব্যাটিংটা নিয়ে কথা বলতে হবে। তবে এখানে যদি আপনি স্পেসিফিক যে কোনো কথা বলতে চান যে কী ধরনের সমস্যা ছিল, কেন পারলো না, আপনি যদি দেখেন উইকেটটা কিন্তু বাংলা যখন বোলিং করছিলেন, বিশেষ করে শরীফুল যখন বোলিং করছিলেন, উইকেট কিন্তু দেখা যাচ্ছিলো যে একটু স্লো মনে হচ্ছিলো। যদিও টার্নিং না এত বেশি, তারপরে কিন্তু বেশ কিছু টার্ন পাচ্ছিলেন। যেমন আপনি যদি রিশাদের কথা বলেন, তিনি বেশ ভালো টার্ন পাচ্ছিলেন। আপনি জেডন লেনক্সের কথা যদি বলেন, তিনিও কিন্তু শেষ বিকেল একদম সন্ধ্যার দিকে যখন তিনি ভালো ভালো ফ্লাইট হচ্ছিল, ব্যাটে লাগাতে পারছেন না। সো উইকেটে যে বোলারদের জন্য অ্যাডভান্টেজ ছিল এবং উইকেটে যে একটু স্লো ছিল, সেটা একটা বড় কারণ তো অবশ্যই। তারপরে আমার কাছে মনে হয় যে 248 রান এটা চেস করা উচিত ছিল, কিন্তু বাংলাদেশ কারণে পারেনি। সেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটসম্যানরা ওই যে স্লো উইকেট, সে কারণে একটু বেশি প্রেশার নিয়ে ফেলেছিল, একটু বেশি ডট খেলছিল। আপনি যদি একদম শুরু থেকে যদি খেয়াল করেন, প্রথম 3 ওভারে খুব সম্ভবত 21 রান এসেছিলো। তার পরবর্তীতে যখন সাইফ ব্যাটিং করলেন, লিটন দাস ব্যাটিং করলেন, বা হৃদয়, আফিফ, যাদের কথাই বলুন না কেন, তারা সবাই কিন্তু বেশ একটু দেখে শুনে, এত বেশি দেখে শুনে খেলতে খেলতে একটা সময় হয়ে গেছে যে বলের চেয়ে রান বেশি প্রয়োজন হচ্ছিল। মানে যে সময় 95-94 রান দরকার, সেই সময় বলও কিন্তু 95-94 রান কিন্তু ছিল, 94-95 বল। কিন্তু সেটা নামতে নামতে কিন্তু আমাদের উপর ব্যাটসম্যানরা কিন্তু চাপে পড়ে গিয়েছিলেন। তারা কিন্তু মানে স্ট্রাইক রোটেট করে খেলতে পারছিলেন না। আমি যদি শুরু থেকে বলি, বাংলাদেশের ব্যাটারদের মধ্যে পাকিস্তান সিরিজটা আপনি যদি ফলো করেন, সেই সিরিজটার তুলনায় এই ম্যাচের উইকেটটা অনেকটাই ভিন্ন ছিল। আমরা দেখতে পেরেছিলাম যে বাংলাদেশের ব্যাটাররা খুবই ভালো খেলেছিলেন পাকিস্তান সিরিজে। তানজিদ হাসান তামিম স্পেশালি ভালো খেলেছিলেন, কিন্তু এই ম্যাচে তানজিদ তামিম শুরুতেই আউট হয়ে গেছেন। তারপরে আমরা নাজমুল হোসেন শান্ত, তিনি আসলে রানের খাতায় খুলতে পারেননি। এই শুরুর চাপটার কারণে কি বাকি ব্যাটসম্যানদের চাপটা পড়ে গিয়েছিল? এটা তো স্বাভাবিক, কারণ আপনি যখন চতুর্থ ওভারে আপনার খেলা চলছে, তখন যখন আপনি 2 বলে 2টা উইকেট হারাবেন, এবং সেখানে তানজিদ হাসান তামিম লাস্ট সিরিজে যদি আপনি কথা বলেন, সেখানে একটা সেঞ্চুরি করেছেন, 50 করেছিলেন। আপনি যদি প্রস্তুতি ম্যাচের কথা বলেন, আমি যদি ভুল না করি, যে প্রস্তুতি ম্যাচটা বাংলাদেশ এই সিরিজের আগে খেললো, সেখানেও খুব সম্ভবত তিনি সেঞ্চুরি করেছিলেন। পিএসএলে তিনি যখন ওইখানে তিনি প্র্যাকটিস করেছেন, তার মানে তিনি একটা ছন্দের ভিতরে ছিলেন, তিনি একটা রিদমের ছিলেন। তার কাছ থেকে আপনি রান এক্সপেক্ট করবেন খুবই স্বাভাবিক, কিন্তু তার আজকে হয়নি। হয়তো আপনাকে একটা ব্যাটসম্যান প্রত্যেক দিন তো আসলে রান করে দেবে না, তবে যেটা রান করতে হতো সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্তর। আপনি যদি লাস্ট কয়েকটা ম্যাচ দেখেন, সেখানে অনেক ম্যাচে তিনি ভালো শুরু পেয়েছেন, তিনি সেটা হয়তো শেষ করতে পারেনি। কখনো 20 রানে ইনিংস খেলেছেন, 30 রান। ওই যে একটা তার উপর একটা বাড়তি প্রেশার ছিল, এবং তিনি যে বলটাতে আউট হয়েছিলেন, আমার কাছে মনে হয় না যে বলটাতে খুব বেশি সুইং ছিল। একটু মিডল স্ট্যাম্পে পড়েছিল, তারপর একটু স্কিট করে ঢুকে গেছে। এটা তার বলটা খেলা উচিত ছিল, এবং তিনি যদি কয়েকটা বল খেলতে পারতেন, তখনই আসলে ম্যাচের সিনারিওটা চেঞ্জ হয়ে যেত। এবং লিটন আর সাইফ যখন ব্যাটিং করছিলেন, তখন তো তার ভিতরে ওই প্রেশারটা থাকবেই যে আপনার দলের অন্যতম সেরা দুজন ব্যাটসম্যান, আপনি নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম, যখন টানা 2 বলে আউট হয়ে যাবেন, তখন আপনাকে একটা বিল্ড আপের প্রয়োজন পড়ে। এই জন্যই কিন্তু তারা দুজন ওই বিল্ড আপটা করার চেষ্টা করছিলেন। একটা 90 ওয়ার্ড একটা জুটি করেছেন, সাইফ 50 পেয়েছেন। তো সাইফের যে জিনিসটা আমার কাছে পার্সোনালি সমস্যা মনে হচ্ছে, তিনি ওই আপনি দেখেন, তিনি 57 রান করেছেন সম্ভবত, একটা ছক্কা মেরেছেন, 8টা 4 মেরেছেন, তার মানে হচ্ছে 4 8 32, আর আমাদের 6 রান যোগ করেন, প্রায় 40 রান তিনি বাউন্ডারি থেকে নিয়েছেন, আর 17 রান করেছেন তিনি বাকি বলগুলো খেলে। অর্থাৎ এখানে তিনি 9টা বল আর 9 বলে তিনি প্রায় 40 রান করেছেন, আর বাকি ধরেন 60-65 বল থেকে তিনি 17 রান করেছেন। এই যে আপনি স্ট্রাইক রোটেট করতে না পারা, কিংবা হচ্ছে আপনি যে বারবার ডট বল খেলা, এইটা কিন্তু তার উপর একটা বাড়তি প্রেশার বাকি ব্যাটসম্যানদের উপর। বাকি ব্যাটসম্যান তার সঙ্গে যিনি ছিলেন, লিটন দাস, তিনি কিন্তু দারুণ একটা ইনিংস খেলেছেন, 68 বলে 46। দুর্ভাগ্যক্রমে আসলে হাফ সেঞ্চুরিটা হয়নি। সেক্ষেত্রে লিটন কুমার দাস বা সাইফের ইনিংসটা যদি আরেকটু বড় হতো, বাংলাদেশের জন্য আসলে অনেকটা কমফোর্ট, কারণ তারা যেহেতু উইকেটটাতে একটু
মানে থিতু হয়ে গিয়েছিল, যেহেতু সেটেল হয়ে গিয়েছিল, তাদের জন্য খেলাটা সহজ ছিল। একজন নতুন ব্যাটসম্যান এসে এই উইকেটে খেলাটা একটু টাফ, কারণ আপনি প্রথমে বুঝবেন না যে বলটা আসলে ব্যাটে স্লো আসছে নাকি ব্যাটে ঠিকঠাক আসছে, আপনি বুঝতে একটু কয়েক বল খেলে লেগে যাবে। আপনি যদি আফিফ হোসেনের কথা ধরেন, তিনি খুব সম্ভবত প্রথম 15-16-17 বলে তিনি মাত্র 4 রান বা 5 রান করেছিলেন। আপনি যদি হৃদয়ের কথা ধরেন, হৃদয় হয়তো প্রথমে এসে 2-1 4 মেরেছেন, তারপরে কিন্তু তিনি ওইখান থেকে আর সিঙ্গেল বের করতে পারছেন না। তো সবার ক্ষেত্রেই উইকেটে ব্যাটিং করাটা টাফ ছিল, কিন্তু টাফ ছিল মানে এই না যে আমি একটা বলে সিঙ্গেল বের করতে পারেন। আপনি যদি খেয়াল করেন যে মাঝখানে 90 বলে বাংলাদেশ কোনো বাউন্ডারি বের করতে পারে, আপনি ঠিক আছে ওকে, আপনার বাউন্ডারি উইকেট যেহেতু কঠিন, আপনি না বাউন্ডারি না বের করতে নাই পারেন, আপনি যদি 90 বলে যদি 70 রান বা 60 রান যদি আপনি সিঙ্গেল বের করতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য কাজে দিত। এই যে সিঙ্গেল বের করতে না পারা, ডট বল খেলার প্রবণতা, এইটা যদি আপনি কমাতে না পারেন, আপনি ধরুন এখন আপনি যদি আধুনিক ক্রিকেটে চিন্তা করেন, আপনি 248 রান, এই 248 রান তো আইপিএল ম্যাচে প্রতিদিন হয়, মানে 220 রান, 30 রান, 50 রান, এটা আইপিএলে প্রতিনিয়ত 20 ওভারে ক্রিকেট হয়। ওইভাবে আসলে তুলনা করছে না, যেহেতু মানে উইকেটগুলোর বিবেচনা বাংলাদেশ তবে এই ম্যাচটা যে কোনোভাবেই বাংলাদেশে চেস করা উচিত ছিল। তবে ব্যাটিংয়ের দিকটা যদি একটু তাকাই, এদিকে সবচেয়ে দৃষ্টিকটু লেগেছে আসলে আফিফ হোসেন ধ্রুবর ব্যাটিং। 49 বলে তিনি মাত্র 27 রান করেছেন। আমরা এই সিরিজের দল ঘোষণার আগে আমরা সে আলোচনা করছিলাম যে মনে হচ্ছিল আফিফকে ড্রপ করা হবে কিনা। নির্বাচকরা কিন্তু মানে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে আলাপকারী তারা কিন্তু বলেছেন এটা আসলে আফিফ হোসেনের জন্য লাস্ট একটা মানে লাইফ লাইন, মানে তারা ডিরেক্ট না বললেও আসলে বোঝা যায়, কারণ তিনি যখন বিসিএল এ রান, বিশেষ করে আফিফ এবং সাইফ আসলে প্রুভ করেছেন, প্রথম ম্যাচটাতে হাফ সেঞ্চুরি পেয়েছেন। তো আফিফের জন্য এটা কি ঝুলে গেল কিনা বাকি 2 ম্যাচে একাদশে যায়, এটা বলা যেতে পারে, কারণ বাকি 2 ম্যাচে যদি ভালো না করেন তিনি হয়তো সুযোগটা নাও পেতে পারেন। আপনার যদি মনে থাকে যে বিসিএল এ তিনি রান করেছিলেন, অদম্য টি20 কাপে রান করেছিলেন, তার আগে কোনো একটা ঘরোয়া টুর্নামেন্টে তিনি রান করেছেন, রান করার পরেই কিন্তু তিনি ইন্টারন্যাশনাল সার্কিটে এসেছিলেন অনেক দিন পর, খুব সম্ভবত 15 বা 18 মাস পরে তিনি, মানে একটা লম্বা সময় পর আমি যদি ভুল না করি তিনি এসেছিলেন। তার কাছে কিন্তু এক্সপেকটেশনটা বেশি ছিল, যেহেতু তিনি ঘরোয়া ক্রিকেটে ভালো করছিলেন, সেঞ্চুরি করেছিলেন কোনো একটা ঘরোয়া টুর্নামেন্টে। সো তারপরে পাকিস্তান সিরিজে যখন সুযোগ পেলেন তখন কিন্তু ভালো করতে পারছিলেন না, এবং 3টা ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন, এবং তখনই কিন্তু আলোচনাটা উঠছিল যে তাকে দুজনকে তাকে বাধ্য হবে কিনা, যেহেতু সাইফ ওই সিরিজটা তো ভালো করেননি। তবে সাইফ টিকে গেছেন, তার একটা বড় কারণ হচ্ছে তিনি যেহেতু তার আগে টুর্নামেন্টগুলোতে ভালো করেছেন, এবং এই সিরিজ শুরুর আগে যে প্রস্তুতি ম্যাচটা হয়েছে সেখানেও তিনি একটা 50 করেছিলেন এই টুর্নামেন্ট সিরিজের ওই প্রস্তুতি ম্যাচটাতে, সেখানেও তিনি টিকে গেছিলেন, এবং ফিল সিমন সেই কথাটা একটা ইঙ্গিত দিয়ে গেছেন তার উপর ভরসা রাখবে। এটা হয়তো সৌম্যর জন্য একটা কপাল পুরো যাওয়ার মতো অবস্থা, ওইটা আমরা একটু পরে আলোচনা করি। কিন্তু আপনি যদি আফিফের কথা বলেন, আজকে তিনি যে ধরনের ব্যাটিংটা করেছেন, সবার জন্য ব্যাটিং করা টাফ ছিল, সবাই ব্যাটিং করেছেন, কিন্তু তারপরও অন্য সবার দিকে যদি আপনি খেয়াল করেন এবং আফিফের দিকে যদি খেয়াল করেন, একটু দৃষ্টি করেছিল, তিনি একেবারে মনে হচ্ছিল যে খেলতেই পারছেন না, অস্বস্তি বোধ করছিলেন, বলগুলো মিডিল করতে পারছিলেন না, রান করে টিকে থাকার জন্য যে পরিস্থিতিটা, সেইটা একটা ব্যাপার ছিল। তো আফিফকে যদি এখান থেকে বের হতে, অবশ্যই তাকে এটা নিয়ে কাজ করতে হবে। আপনি শুনেন, আপনি 4 নম্বরে, 5 নম্বরে বা 6 নম্বরে খেলবেন, এইখানে আপনাকে তো বাউন্ডারি এক্সেলেট করে খেলতে হবে, বাউন্ডারি বের করতে হবে। আপনি যদি বাউন্ডারি বের করতে না পারেন, ওয়ান ডে ক্রিকেটে আপনাকে অবশ্যই সিঙ্গেল বের করতে হবে। এইটাও যদি না পারেন, তাহলে আসলে আপনার ক্রিকেট সেন্স বা গেম সেন্স নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে, আপনার ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন উঠতে পারে। সেটা কিন্তু স্বাভাবিকভাবেই আজকে ম্যাচের পরে কিন্তু আফিফের ব্যাটিং ধরন নিয়ে প্রশ্ন উঠবে। আমি নিশ্চিত যে পরের 2টা ম্যাচে যদি তিনি ভালো করতে না পারেন, সেক্ষেত্রে বাদ পড়ার চান্স থাকবে। কিন্তু আমরা এক্সপেক্ট করবো তিনি যে কোয়ালিটির ব্যাটসম্যান, তিনি যে কোয়ালিটির প্লেয়ার, মিডল অর্ডার যদি আপনি চিন্তা করেন, যেহেতু মুশফিকুর রহিম নেই, লিটন দাসকে মিডল উইকেটে নিয়ে মাঝের ওভারগুলোতে নিয়ে আসা হয়েছে। সো সেই ক্ষেত্রে আফিফের মতো একজন ব্যাটসম্যানের দরকার আছে, কিন্তু তাকে ভালো করতে হবে। আপনি আসলে ভালো না করলে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি ভালো না করেন, আপনি ঘরোয়া ক্রিকেটে 50 করলেন, সেঞ্চুরি করলেন, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম করতে পারেন না, নিজেকে প্রুফ করতে পারেন না, তখন তো আসলে সেই ভালো খেলার আসলে কোনো দাম নেই। তবে আপনি এমন একজন ব্যাটসম্যান আছেন যাকে আসলে পারফর্ম না করলে আপনি বাদ দিতে পারবেন না, মেহেদী হাসান মিরাজ। যেহেতু তাকে আসলে আমরা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্যাপ্টেন করেছি, আমি আসলে স্ট্যাটিস্টিক্সটা দেখছিলাম মিরাজের পারফরমেন্সটা কীরকম। লাস্ট 5টা ইনিংসে মিরাজ কিন্তু সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন, যেটা আসলে নিচের দিকে মিরাজ যখন ব্যাটিংয়ে নামবেন আমরা ধরে নিয়েছি ম্যাচটা আসলে আমরা হেরে গেছি। এই ম্যাচটাতেও কিন্তু সেটা কিন্তু প্রুভ হলো। 14টা বল খেলেছেন, মাত্র 6 রান করেছেন। তিনি তাহিদ হৃদয়ের সঙ্গে জুটি কিন্তু একটা করতে পারেন, সেই সুযোগটা কিন্তু ছিল, পারলেন না। মিরাজের পরই আমরা জানি যে আমাদের টেলেন্ডারদের ব্যাটিং শুরু হয়ে যায়, তাদের কাছ থেকে আসলে খুব বেশি প্রত্যাশা করা আসলে লাভ হয় না। মিরাজের এই ব্যাটিংটা আসলে কেন হচ্ছে না, দলকে আসলে কতটা ভোগাচ্ছে আপনার মনে হয়? মিরাজের ব্যাটিংটা যদি মনে থাকে, বিপিএলে যে সিলেট টাইটান্সের কথা আপনার মনে থাকে, তিনি সেটাতে ক্যাপ্টেন ছিলেন, তিনি একবার ওপেনিংয়ে নামছেন, তিনি একবার 4-এ খেলছেন, মানে যখন ইচ্ছে যেখানে
তিনি স্বাচ্ছন্দ্য না, বোধ আমার করেন। team আমি যেখানে ইচ্ছা খেলবো। ব্যাপারটা আসলে এরকম না, তিনি হয়তো রান করার জন্য একবার পজিশন চেঞ্জ করছেন, যেখানে ভালো করতে পারে দলের জন্য যেটা ভালো হয় সেটা হয়তো তিনি চিন্তা করছেন, কিন্তু তিনি কিন্তু লাস্ট বিপিএলে কিন্তু সেভাবে পারফর্ম করতে পারেন। আপনি যদি তার আগের বিপিএলটা খুলনা টাইগার্সের হয়ে যিনি যে ধরনের পারফর্ম করেছিলেন, সিলেটের হয়ে কিন্তু সেই পারফর্মটা করতে পারেন। এবং সোহেল ইসলাম তিনি যখন টুর্নামেন্ট শেষের দিকে বা টুর্নামেন্টের পরে যখন কথা বলছিলেন, তিনি বলছিলেন যে পটেনশিয়াল অনুযায়ী যে মিরাজ পারফর্ম করতে পারেন, সেই কারণে কিন্তু সিলেট ভুগেছিল। ওই যে ব্যাটিং করতে পারেননি, ভালো করতে পারেননি, তার ব্যাটে যে রান আসছে না, সেই ফর্মটা কিন্তু পাকিস্তান সিরিজেও ওই রকমই ছিল, অফ ফর্মটা কিন্তু ওই রকমই ছিল। সেখানে পাকিস্তান সিরিজেও তিনি ভালো ব্যাটিংয়ে ভালো করতে পারেননি। এই সিরিজের শুরুটা যদি আপনি বলেন, আপনি যদি চিন্তা করেন, ওইখানে হৃদয় যখন 2 ওভারে যখন 33 রান লাগে, তখন তিনি প্রথম বলে ছক্কাটা মারেন। এই সিচুয়েশনে কিন্তু আসতো না যদি মিরাজ ওই সময় তার সঙ্গে ঠিকঠাক একটু সঙ্গ দিতে পারতো, সিঙ্গেল ব্রেক 20-30 রানের একটা জুটি যদি হতো, করতে এই পারতো, ম্যাচটা তখন কিন্তু momentumটা হৃদয় একটা change সাহস হয়ে যেত। পেত যে আমার পেছনে আরও 2-3টা ব্যাটসম্যান আছে। হৃদয় যখন শেষ ওভারে গিয়ে 49তম ওভারে গিয়ে ছক্কা মারলেন, তখন তার সাথে ব্যাটিং করছেন নাহিদ রানা, তিনি চাইলেও একটা সিঙ্গেল নিতে পারবেন না, তারা সবগুলো বলে আর একদম লাস্টে যেই বলটাতে হৃদয় আউট হলেন, সেই জায়গায় যদি হাতে যদি আরেকটা ভালো ব্যাটসম্যান থাকতো, কিন্তু এই শটটা তিনি খেলতেন না, তিনি তাকে সিঙ্গেল নিয়ে দিতেন বা একটা ডাবল নেওয়ার চেষ্টা করতেন। সো ওই মুহূর্তে হৃদয় মানে মিরাজের যে কাজটা করা প্রয়োজন ছিল সেটা তিনি করতে পারেনি, এবং তার ব্যাটিং নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। কারণ আপনি যদি লাস্ট 2-3 বছরেই দেখেন, তাকে কিন্তু আপনার 2-3 বছর না, আপনার যদি 21 বিশ্বকাপ 21 বা 22 টি-20 বিশ্বকাপ কথা যদি মনে থাকে, মেকশিফট ওপেনার হিসেবে তাকে খেলানো হলো। তারপর থেকে তার ব্যাটিংয়ের একটা উন্নতি করার প্রচেষ্টা দেখা হলো, কিছু ম্যাচে তিনি ভালো করেছেন, কিন্তু আলটিমেটলি আপনি যদি চিন্তা করেন, আপনি যদি ওভারঅল তার পারফরমেন্স চিন্তা করেন, ব্যাটিং কিন্তু ওই ইম্প্রুভমেন্টটা নেই। আপনি তো সবসময় আপনাকে ওপেনিং খেলাবেন, আপনাকে তো সৌম্য সরকার, সাইফ হাসান কিংবা তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে আপনাকে প্রত্যেকদিন ওপেন করাবে না। টি-20তে ওপেনিংয়ের একটা সংকট ছিল, সে কারণে হয়তো আপনাকে তাকে ওপেনিং। আর এখন যেহেতু আমাদের ওপেনারদের সংকট নিয়ে আমরা আসলে পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান ওদেরকে বাধ্য হয়ে আমাদের কিন্তু মিড অর্ডারে মাঝে মাঝে খেলাতে হচ্ছে সীমিত ওভারে। এরকম পরিস্থিতি আসলে মিরাজকে তো উপরে খেলানোর সুযোগ নেই। না, আমার মনে হয় না ওদের ভবিষ্যতেও মিরাজ আসলে টপ অর্ডার ব্যাটিং করার সুযোগ পাবে, কারণ এই স্লটটা আমাদের অনেক বেটার। লিটন কুমার দাসকে বাধ্য হয়ে নিচে খেলতে হচ্ছে, আর নাজমুল হোসেন শান্ত একসময় ওপেনিং করেছেন, তাকেও এরকম করতে হচ্ছে। সো ওইখানে আপনার মনে হয় যে তার ব্যাটিংটা আরও উন্নতি করতে হবে। বোলিংয়েও কিন্তু আজকে আসলে খুব বেশি ভালো হয়নি, যদিও তিনি পাকিস্তান সিরিজের সাথে বেশ ভালো বোলিং করেছিলেন। 3টা ম্যাচেই উইকেটটা পেসি ছিল, পেস উইকেট থাকার পরেও কিন্তু তার যে একটা ইকোনমিক্যাল স্পেল, মিরাজের যে বিশেষত্ব কি, তিনি একটা ইকোনমিক্যাল স্পেল করবেন, তিনি উইকেট পান আর না পান, কিন্তু তার ওই যে মাঝের ওভারে যে তিনি একটা স্পেল করবেন, সেখানে তার প্রতিপক্ষ চাপে পড়বে, অন্য বোলাররা উইকেট পাবে, সেটা কিন্তু আজকে আসলে খুব বেশি দেখা যায়নি, যেটা শরীফুল ইসলাম আজকে করতে পেরেছেন। আজকে কিন্তু বাংলাদেশের 3 জন বোলার 2টা করে উইকেট পেয়েছেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন। এর মধ্যে শরীফুলের বোলিংটা কি মানে একদম চোখে পড়ার মতো কিনা? অবশ্যই, মানে একদম অবিশ্বাস্য বোলিং করেছে। আপনার যদি মনে থাকে যে লাস্ট পিএসএল, এই চলমান পিএসএলে নাহিদ রানা একটা করাচির বিপক্ষে একটা ম্যাচে 7 রানে 3টা বা 4টা উইকেট নিয়েছিলেন। তার আগে সিরিজ যদি চিন্তা করেন, নাহিদ রানা 24 রানে মনে হয় 5টা উইকেট নিয়েছিলেন। ওই টাইপের একটা বোলিং করেছেন, এবং অনেক দিন পরে তিনি ওয়ানডে দলের সুযোগ পেয়েছিলেন, তিনি কিন্তু পারফর্ম করছিলেন অনেক। আবার আজকে কিন্তু ম্যাচটাতে তার খেলারই কথা ছিল না, একদম লাস্ট মোমেন্টে আমরা দেখতে পেয়েছি মুস্তাফিজ একটা নিগলসের কারণে কিন্তু তাকে খেলতে হচ্ছে। এই জিনিসটা হচ্ছে যে তিনি কিন্তু কনসিস্টেন্টলি পারফর্ম করছিলেন। আপনি তো পিএসএলও দেখেন, সেখানে তিনি হয়তো উইকেট পাননি, কিন্তু পেশোয়ার জালমির যে ধরনের বোলিং করার প্রয়োজন ছিল, যে কাজটা করা দরকার ছিল, সেটা তিনি করছিলেন। জাতীয় দলের হয়ে যদি আপনি টি-20 কথা চিন্তা করেন বা অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট আপনি চিন্তা করেন, সেখানে কিন্তু খুব দারুণ বোলিং করছিলেন। আসলে সমস্যা হচ্ছে যে আপনার হাতে যখন মুস্তাফিজুর রহমান মানে মুস্তাফিজুর রহমানের মতো একজন বাহাতি পেসার থাকে, তখন আপনি চাইলে আসলে আরেকজনকে খেলাতে পারবেন না। মুস্তাফিজ বিলাসিতা হয়, 2জন বাহাতি ব্যাটসম্যান, বোলার আপনাকে সবসময় খেলাতে পারবেন না। অনেক পরিস্থিতি হয় যে ওই দলের সবাই ডানাতি ব্যাটসম্যান, তখন হয়তো আপনি সুযোগটা নিতে পারেন, কিন্তু সব সিচুয়েশনে তো আপনি মুস্তাফিজকে বাদ দিতে পারেন। আজকে মুস্তাফিজ নেই বলে হয়তো শরীফ বসে, তবে তিনি একটা জিনিস প্রমাণ করেছেন, তার এটা খুব করা দরকার ছিল। আজকে তিনি যে ধরনের বোলিং করেছেন, যে ঠিক আছে সুযোগ পেলে আমি আমার কাজটা করে দিতে পারি। মুস্তাফিজুর রহমান যদি নাও থাকে, তারপর আমার যে কি পটেনশিয়াল আছে সেটা আমি করতে পারি, সেইটা তার দেখানোর একটা ব্যাপার ছিল, এবং এটা সেটা খুব দারুণভাবে করেছেন। আমার মনে হয় যে খুবই দারুণ বোলিং করেছেন, তাকে অবশ্যই মানে সাধুবাদ। তবে আরেকটা ব্যাপার, রিশাদ হোসেন কিন্তু পিএসএলটা খুব একটা ভালো খেলেননি, উইকেট মানে সব ম্যাচে উইকেট পাননি, অনেক রান দিয়েছেন, সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে বাংলাদেশের হয়ে ওই পারফরমেন্সটা করতে পেরেছেন কিনা, যেটা আসলে প্রত্যাশিত না। তিনি যেহেতু একটু টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি যদি খেয়াল করেন যে পিএসএলে কিন্তু তাকে সবাই অ্যাটাক করছিলেন, যে কোনো ব্যাটসম্যানই যখন ব্যাটিং এসেছেন তখনই অ্যাটাক করেছেন, উইকেট পাচ্ছিলেন না, লেন্থটা কেমন যেন একটু অন্যরকম মনে হচ্ছিল, একটু গর্ব হচ্ছিল, কিন্তু সেখান থেকে তার দলটাও ভালো করছিল। স্বাভাবিকভাবে একটা মানে মেন্টালি খুব একটা চাপে, তিনি নিজেও মেন্টালি
মেন্টালি খুব চাপে ছিলেন। কিন্তু দেখেন একটা ফ্র্যাঞ্চাইজি লিগের খেলা আর একটা জাতীয় দলের খেলার মধ্যে একটা পার্থক্য আছে, ফর্মেটটাও একটু ভিন্ন। ওইটা টি-20 ফর্মেট, এটা ওয়ান ডে ফর্মেট। আপনি এখানে অনেক কিছু করার সময় পাচ্ছেন, 10 ওভার বোলিং করছেন, ওইখানে 4 ওভার বোলিং করছেন, একটা ওভারে এদিক সেদিক হলে আপনার ম্যাচের একটা গতিপথ চেঞ্জ হয়ে যায়, তখন ওই প্রেশারটা কিন্তু তার মেন্টালি থাকে। তো সেখানে ভালো করে নেই মিরাজ, কিন্তু ওই মিরাজ খুব সম্ভবত দিন বলেছেন যে তাকে নিয়ে আমাদের আসলে খুব বেশি চিন্তার কিছু নেই, আমি জানি যে রিশাদ কী করতে পারে, এবং আমরা সবাই জানি যে রিশাদ লাস্ট 2-3 বছরে বাংলাদেশের জন্য আসলে কী ধরনের পারফরমেন্স করেছেন, নিয়মিত করেছেন। সো আজকেও তিনি পারফর্ম করেছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে তিনি আরেকটু যদি কম রান দিতেন সেটা আরও জন্য ভালো হতো, কারণ তিনি খুব ভালো টার্ন পাচ্ছিলেন। স্পিনার, দুই দলের স্পিনারদের যদি আপনি দেখেন, স্পিনারদের ভালো করার সুযোগ ছিল, সেই ক্ষেত্রে তিনি হয়তো কম রান দিতে পারতেন। কিন্তু লেগ স্পিনার আপনাকে মানতে হবে, যার লেগ স্পিনার যখন আপনাকে উইকেট এনে দেবে তখন রান কনসিড করবে, এটা আপনি ধরেই নিতে পারেন। সো সেই দিক থেকে মনে হয় যে তার জন্য খুবই ভালো একটা শুরু, কারণ তিনি একটা মেন্টালি বুস্ট আপ হবেন, তিনি একটা কনফিডেন্স পাবেন। পরের ম্যাচগুলো আপনি যখন খেলবেন, বাকি যে 2টা ম্যাচ থাকবে সেই 2টা ম্যাচে তার দেখবেন পারফরমেন্সটা আরও বেশি গ্রো করবে। নাহিদ রানার বোলিংটা একটু খরুচে, আমরা দেখতে পাচ্ছি 6.5 করে রান দিয়েছেন, একটা উইকেট পেয়েছেন, উইকেট নেওয়ার সুযোগ ছিল কিনা আরও বেশি? না মানে তিনি আসলে অনেকদিন, আমার কাছে মনে হয় যে লাস্ট 1-1.5 মাস ধরে আপনি যদি দেখেন কনসিস্টেন্টলি খেলছেন, আসলে প্রত্যেক ম্যাচে তো সেটা পারফর্ম করা সম্ভব না। আপনি পাকিস্তান ব্রেকও পাননি সেভাবে। পাকিস্তান সিরিজটা দেখেন, তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন যৌথভাবে তানজিদ তামিমের সঙ্গে, সেখানে পুরো সিরিজ জুড়ে তিনি ভালো বোলিং করেছিলেন। আপনি যদি পাকিস্তান সুপার লিগে দেখেন, প্রথম ম্যাচটাতে তিনি 3 ওভারে 30 রান দিয়েছিলেন, উইকেট পাচ্ছিলেন না, পাননি। তারপরে যে 3টা ম্যাচ তিনি খেলেছেন, পরে 3টা ম্যাচে তিনি 7টা উইকেট পেয়েছেন। আমাদের কিন্তু খুব ভালো বোলিং করছেন। এবং পাকিস্তান থেকে তিনি 14 তারিখ খুব সম্ভবত সকালে তিনি এসেছেন বা দুপুরে এসেছেন, তারপরে এসে 1-2 দিন প্র্যাকটিস করে আবার ম্যাচ খেলতে নামা, এইটা আসলে একটা পেসারের জন্য আসলে অনেক কিছু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। সিরিজের একটা ম্যাচে অন্তত নাহিদকে আসলে রেস্ট দেওয়া হোক, সেক্ষেত্রে হয়তো বা অন্য কেউ সুযোগ পেলে সেইটার চান্স এখন কেন জানি মনে হচ্ছে কম, কারণ আজকে যদি বাংলাদেশ ম্যাচটা জিতে যেত তখন হয়তো বাংলাদেশ ওই রিস্কটা নেওয়ার সুযোগ পেত। কারণ এই ধরনের পেস বলার যারা একটু 45-150 এই গতিতে বোলিং করে, তাদেরকে আপনি আসলে সবসময় রাখতে চাইবেন, কারণ প্রতিপক্ষের জন্য সবসময়ের জন্য থ্রেট। প্রতিপক্ষের ব্যাটসম্যানরা যখন খেলবে 150 গতির বল খেলার 140 গতির বল খেলার মধ্যে একটা পার্থক্য আছে, একটা পরিকল্পনার পার্থক্য আছে। আপনি যদি করেন যে প্রেশারের একটা ব্যাপার থাকে, সো ওই প্রেশারটা তাদের উপর বাংলাদেশ দেওয়ার চেষ্টা করবে। এবং পরের ম্যাচটা, আজকের ম্যাচে যদি আপনি মুস্তাফিজ থাকতো, আমি যদি আমরা যদি বলতে পারি যে হ্যাঁ শরীফুল দুর্দান্ত বোলিং করেছেন, কিন্তু মুস্তাফিজ যদি এই ম্যাচে থাকতো শরীফুলের পাশাপাশি, তাহলে মনে হয় যে বাংলাদেশ আরও বেটার করতে পারতো। সেই ক্ষেত্রে দেখা যাক আসলে সামনের ম্যাচগুলোতে কী হয়। আগে পরের ম্যাচটা তো বাংলাদেশকে জিততে হবে, কারণ আপনি যদি সিরিজে ফিরতে চান, এই সিরিজটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। কারণ আপনি যদি বিশ্বকাপে খেলতে হয়, 27 বিশ্বকাপে আপনাকে 9-এর ভিতরে থাকতে হবে। এই সিরিজটা আপনি হারলেও আপনি 9-এর ভিতরে থাকবেন, কিন্তু যে সুযোগটা বাংলাদেশের, যে আপনি 3টা ম্যাচ জিতেন, তাও 6টা পয়েন্ট পেতেন, তখন আপনার রেটিংটা বেড়ে যেত। এখন কিন্তু আপনি একটা ম্যাচ হেরে গেছেন, আরও 2টা ম্যাচ আসছে, সেখানে আপনি আরও 4টা পয়েন্ট নিতে পারবেন। 4টা পয়েন্টও যদি আপনি রেটিং পয়েন্ট নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা এগিয়ে যাবেন। ওয়েস্ট ইন্ডিজ একটু উপরের দিকে থাকবেন, তারপরে যে ভারত সিরিজ রয়েছে, অস্ট্রেলিয়া সিরিজ, তখন অনেক কিছু সুযোগ থাকবে, তখনও একটা সুযোগ থাকবে। বাংলাদেশ আসলে ওই চিন্তাটা করতে হবে যে আমার এই সিরিজগুলো আসলে সব কিছুই বিশ্বকাপের উপর নির্ভর করছে। তো তাদেরকে আসলে আগে পরের ম্যাচটা জিততে হবে, তারপর আসলে সিরিজ নিয়ে আসলে পরের সময়টা চিন্তা করা তো যাবে। ধন্যবাদ মোমিনুল আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।